ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর যে ইতিহাসের তোমাদের মডেল অ্যাক্টিভিটি 8 নম্বর পার্ট। এটি তোমাদের ফাইনাল পার্ট বা শেষ পার্টও বলতে পারো। এর পূর্ণ মান হচ্ছে তোমার 50। তোমাদের এই 50 নম্বর প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষা মার্কশিট রেজাল্ট তৈরি হবে। তোমাদের এটি বাড়িতে বসেই পরীক্ষা দিতে হবে, তোমাদের স্কুলে পরীক্ষা সেটি হবে না। তাই তোমরা সুন্দর করে প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা এবং নোটস করে নাও। আশা করছি পূর্ণ নম্বর তোমরা পেয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্নটা দেখো যে কে স্তম্ভ আর ক স্তম্ভ আর খ স্তম্ভ মিলাতে বলেছে, 4 নম্বর দেওয়া আছে। তো এখানে তোমাদের এটিকে মিলাতে হবে বা তোমরা পাশাপাশিও লিখতে পারো, অসুবিধা নেই। তো আমি এখানে তোমাদের মিলিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও প্রত্যেকেই যে ইয়াং ইতালি সেটি হবে কি জোসেফ ম্যাৎসিনি, খ নম্বর দাগেরটা। তারপরে কি হবে দেখো, সেফটি ল্যাম্প এটি হবে হামফ্রি ডেভি, অর্থাৎ ঘ নম্বর দাগেরটা। দুইয়েরটা ঘ নম্বর দাগেরটা। তিনেরটা কি হবে ইউটোপীয় সমাজতন্ত্র সা সিমো, অর্থাৎ ক নম্বর দাগেরটা হবে তিনেরটা। 4 নম্বরটা লৌহ ও রক্ত ও লৌহ নীতি বিসমার্ক, গ নম্বর দাগের অ্যান্সারটা হবে। তোমরা এরকম ভাবে অ্যারো চিহ্ন দিয়ে নাও অথবা তোমরা পাশাপাশিও লিখতে পারো। নেক্সট এবার দুইয়ের প্রশ্নগুলো দেখো। 2 নম্বর দাগের যে প্রশ্নগুলো বলেছে দেখো, সত্য মিথ্যা লিখতে বলেছে। এখানে 4 নম্বর আছে, 4টি প্রশ্ন আছে, সত্য না মিথ্যা সেটা তোমাদেরকে লিখতে হবে। তো চলো 1 নম্বরটা দেখি যে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস হয় 1848 খ্রিস্টাব্দে। এটি কিন্তু সত্য বাক্য, অর্থাৎ এই সালেই কিন্তু প্রজাতন্ত্র দিবস হয়ে থাকে। দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে এটি হচ্ছে সত্য। 2 নম্বরটা কি বলছে, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিত পায়, এটাও কিন্তু সত্য। 3 নম্বরটা কি বলেছে, হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংখ্যা মাত্র, এটি কিন্তু মিথ্যা, এটি সত্য নয়। 4 নম্বরটা কি বলেছে, এড্রিয়া নোপোলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে, এটি কিন্তু সত্য। এন্ড্রিনোপোলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে, এটি হচ্ছে সত্য। তারপর 3 নম্বর দাগের দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো 4টি আছে। 4 নম্বর 1 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, যে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে, যে ষোড়শ লুই, অর্থাৎ এইটি হবে তোমাদের অ্যান্সার। অর্থাৎ এই টিক চিহ্ন যেটা দেওয়া আছে এটা এই শূন্যস্থানে তোমাদের লিখতে হবে। 2 নম্বরটা কি বলেছে, কাদির নামক গ্রন্থটি রচনা করেছিলেন কে, ভলতেয়ার, অর্থাৎ এখানে হবে ভলতেয়ার, এই যে টিক দেওয়া আছে এটি তোমাদের এখানে লিখতে হবে। 3 নম্বরটা কি বলছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন কে, অ্যাডাম স্মিথ, অর্থাৎ এই শূন্যস্থানে তোমরা এটি লিখে দেবে। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল কোথায়, সেটি হচ্ছে রাশিয়াতে, অর্থাৎ এখানে যে টিক চিহ্ন দিতে হবে তোমাদেরকে রাশিয়াতে, এটা টিক চিহ্ন তোমরা দিয়ে নেবে। নেক্সট এবার আমরা পরের প্রশ্ন দেখব। 1 নম্বর দাগের 4 প্রশ্নগুলো কি বলেছে দেখো, যে দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করতে হবে তোমাদের, 2 করে নাম্বার আছে 10। অর্থাৎ প্রথম যে প্রশ্ন আছে দেখো, 5টি প্রশ্ন পরপর দেওয়া আছে। এই 5টি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের আমি লিখে বুঝিয়ে দেবো, তোমরা প্রত্যেকে দেখে নাও। 4-1 যে প্রশ্নটি আছে দেখো, যে কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন, কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন, উত্তরটা হবে এখান থেকে দেখো, যে ফ্রান্সে প্রাক বিপ্লবের সময়ে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল, এইটুকু তোমরা লিখে দেবে, তাহলে তোমাদের অ্যান্সার 1 নম্বর দাগের অ্যান্সারটা হয়ে যাবে। তারপর 2 নম্বর দাগের অ্যান্সারটা কি হবে, প্রশ্নটা দেখো, যে লিজিয়ন অফ অনার কি, লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত এক বিশেষ সম্মান বা উপাধি। তোমরা 2 নম্বর দাগের অ্যান্সারটা এরকম লিখবে। 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বরটা বলেছে অর্ডারস ইন কাউন্সিল কি, 1806 সালের নভেম্বরে নেপোলিয়ন বার্লিন ডিক্রি মহাদেশ থেকে ব্রিটিশ বাণিজ্য বাদ দেওয়ার চেষ্টা করেছিল। ব্রিটিশ কাউন্সিল কর্তৃক অনুমোদিত সার্বভৌমের জরুরি ক্ষমতা ব্যবহার করে কাউন্সিলের জবাব দেয়। 1807 সালের নভেম্বরে এবং ডিসেম্বরের আদেশে ব্রিটিশ বাণিজ্যকে বাদ দিয়ে যে কোনো বন্দরে অবরোধ ঘোষণা করা হয়েছিল, যা অর্ডারস ইন কাউন্সিল নামে পরিচিত ছিল। তোমরা এইটুকু সুন্দর করে লিখে দেবে। 4-3। 4-5 নম্বর দাগের প্রশ্নটা কি, ঘেটো কাকে বলা হতো, ইউরোপে শিল্প বিপ্লবের সময়
শ্রমিকরা কারখানার সন্নিকটে নোংরা ও ঘিঞ্জি এলাকার বাধ্য হয়ে বাস করত। তাদের অর্থনৈতিক অবস্থা ছিল দারিদ্র্যসীমার নিচে। সমাজে এরা ছিল অবহেলিত, বঞ্চিত ও পীড়িত। এই সকল দরিদ্র শ্রমিকদের বসবাসের স্থানকে বলা হয় ঘেটো। তোমরা এটুকু সুন্দর করে লিখে দেবে। এই হচ্ছে তোমাদের 4 প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন। এটি 5 নম্বর প্রশ্ন ছিল। নেক্সট এবার আমরা পরের প্রশ্ন দেখব। 4 নম্বর দাগের প্রশ্নগুলো বলে দিলাম। এবার দেখো 5 নম্বরটা কি বলেছে, 7 বা 8টি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের 4টি করতে হবে, 5 করে নাম্বার আছে, 20 নম্বর আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সুন্দর করে লিখতে হবে। তো এখানে এই 4টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে খাতায় করিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। 5 ক কি বলছে, কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন? উত্তরটা তোমরা এরকম ভাবে লিখবে, জার দ্বিতীয় আলেকজান্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেবার জন্য মুক্তিদাতা জার নামে পরিচিত। সিংহাসনে আরোহণের পর জার দ্বিতীয় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হল ভূমিদাস প্রথার উচ্ছেদ। রাশিয়ার ইতিহাসে এটা তার এক অক্ষর কীর্তি। ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। এবার কারণগুলা কি কি, প্রত্যেকটা কেন তাকে বলা হয়, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়ে তোমাদের লিখে দেবো, তোমরা দেখে নাও। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, ভূমিদাস প্রথার বিলুপের সিদ্ধান্ত গ্রহণ। জার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করে অনুধাবন করলেন যে রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভূমিদাস প্রথাই দায়ী। রাশিয়ার আইন অনুসারে ভূমিদাসগণ ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রয় অথবা শারীরিক পীড়ন করলে রাষ্ট্র তাদের বাধা দিত না। ভূমিদাসরা বংশানুক্রমে ভূমিদাসের কাজ করত বা করে। 2 নম্বর পয়েন্ট, আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রথা বিলুপের ঘোষণা। 1861 সালে 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণার দ্বারা যখন দাস প্রথার উচ্ছেদ সাধন করেন। এই ঘোষণার অনুযায়ী 1 নম্বর পয়েন্ট কি বলেছে, যে ভূমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায়। 2 নম্বর, ভূমিদাসরা নাগরিক অধিকার লাভ করে। 3 নম্বর, দাসদের ভূমির একাংশ ভূমিদাসরা পায় এবং কৃষকরা জীবিকা নির্বাহের সুযোগ পায়। 4 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, যে জমিদাররা জমির জন্য ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে পায়। 5 নম্বর, কৃষকরা 4 বছরের কিস্তিতে এই অর্থ সরকারকে পরিশোধ করবে। তোমরা সুন্দর করে এরকম ভাবে লিখে দেবে। 5-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, টিকা লিখতে বলেছে কি, কোট নেপোলিয়ান, এটি তোমাদেরকে লিখতে হবে, টিকা লিখতে হবে তোমাদেরকে। তো কি হবে উত্তরটা দেখো, যে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনোপার্টের সংস্কার কর্মসূচির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ হল কোট নেপোলিয়ন বা আইন বিধির প্রবর্তন। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক পরস্পর বিরোধী আইন প্রচলিত। এর পরেরটা দেখো, প্রচলিত ছিল। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সের এক ধরনের ব্যবস্থা চালু করে। ফ্রান্সের আইন প্রবর্তনের উদ্দেশ্যে 4 জন বিশিষ্ট আইনজীবীর পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ 4 বছর অক্লান্ত পরিশ্রম আইন বিধি সংকলন হয়, যা কোট নেপোলিয়ান নামে খ্যাত। কোট নেপোলিয়ানের গুরুত্ব কি ছিল? 1 নম্বর, একই আইন প্রবর্তন, অর্থাৎ কোট নেপোলিয়নের সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন ব্যবস্থা চালু করেন। ফলে ফরাসি প্রশাসন একটি সুস্থিত রূপ লাভ করে। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, বিপ্লবের আদর্শ রক্ষা। ফরাসি বিপ্লবের সময় যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা পরিবর্তিত হয়েছিল সেগুলি একটি আইন গ্রন্থে সংকলিত হয়। এইভাবেই কোট উইলিয়ামের প্রবর্তন বিপ্লবী আদর্শ রক্ষিত হয়েছিল। তোমরা এরকমভাবে সুন্দর করে লিখে দেবে। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখো। 5-এর 3 নম্বর প্রশ্ন, হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল? উত্তরটা লিখবে এরকমভাবে, যে প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে সোশ্যালিস্ট রিপাবলিকান দল রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতান্ত্রিক সরকার ভাইসার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। 9 নভেম্বর
1918 খ্রিস্টাব্দে এই সরকারের আমলেই হিটলারের নেতৃত্বে ন্যাৎসি দল জার্মানিতে ক্ষমতা দখল করে। 1 নম্বর পয়েন্ট কি, ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতার সুবাদে ভাই প্রজাতান্ত্রিক সরকার মিত্রপক্ষের ভার্সাই চুক্তির অপমান শর্তগুলি মেনে নেয় এবং 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হয়। সরকারের এই আফসোর ফাঁকে হিটলারের চরম ব্যর্থতা বলে প্রচার করে তারা ন্যাৎসি দলের উত্থানের পথ প্রস্তুত করেন। 2 নম্বর, আর্থিক সংকটের সুযোগ। ভার্সাই সন্ধির শর্তানুযায়ী যুদ্ধজনিত কারণে জার্মানির উপর এক বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। ক্ষতিপূরণের এই বিশাল অর্থের যোগানের লক্ষ্যে জার্মানিতে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার করের হার বাড়ায়। এর ফলে মুদ্রাস্ফীত ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, যার পরিমাণে জার্মানবাসী জেরবার হয়ে পড়ে। এই আর্থিক সংকট মোচনের আশায় দিয়ে হিটলারের ন্যাৎসি দল জার্মানিতে ক্ষমতা দখল করে। 5-এর 4 নম্বর প্রশ্নটা দেখো, এমস টেলিগ্রাফ কি? উত্তরটা লিখবে, প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থান থেকে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে টেলিগ্রাম মাধ্যমে একটি খবর পাঠান। 13 জুলাই 1870 খ্রিস্টাব্দে। এই বিষয় ছিল ফরাসি দূত বেনেদিতি সঙ্গে রাজা প্রথম উইলিয়ামের আলোচনার সারসংক্ষেপ। এটি ইতিহাসে এমস টেলিগ্রাম নামে খ্যাত। এর ফলে ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল এবং জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়েছিল। এমস টেলিগ্রাফের পটভূমি কী ছিল? যে একটি বহির্দেশী ঘটনাকে কেন্দ্র করে এমস টেলিগ্রামের পটভূমি রচিত হয়েছিল। ঘটনাটি হলো কি, স্পেনের সিংহাসন নিয়ে বিরোধ। স্পেনের রানী ইসাবেলা এর বিরুদ্ধে স্পেনে বিদ্রোহ শুরু হয় এবং রানী সিংহাসনচ্যুত হন 1868 খ্রিস্টাব্দে। এই সময় স্পেনীয়রা প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ প্রিন্স লিওপোল্ডকে স্পেনের রাজা হওয়ার জন্য অনুরোধ করে। লিওপোল্ড ছিলেন প্রাশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টনির পুত্র। এমস টেলিগ্রাফের ফলাফল কি ছিল? যে প্রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা। এই ঘটনার কথা জানতে পেরে ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ে। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন 15 জুলাই 1870 খ্রিস্টাব্দে। প্রাশীয় যুদ্ধ। অপ্রস্তুত ফ্রান্স হঠাৎ যুদ্ধ ঘোষণা করায় প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। ফ্র্যাঙ্কফোর্ট সন্ধি 10 মে 1871 খ্রিস্টাব্দে এর মাধ্যমে এই যুদ্ধ অবসান ঘটে। তোমরা এটুকু সুন্দরভাবে লিখে দেবে। নেক্সট পরের প্রশ্ন দেখো, 6 নম্বর দাগের প্রশ্ন। তোমাদের একটি প্রশ্ন আছে, সেটি তোমাদেরকে বড় প্রশ্ন, সেটি তোমাদেরকে সুন্দর করে বড় করে লিখতে হবে। তো কি বলেছে প্রশ্নটা দেখো, যে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। উত্তরটা তোমরা লিখবে এরকম করে, যে বিসমার্ক বুঝেছিলেন একমাত্র প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য সম্ভব। সেই কারণে তিনি 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন। রক্ত ও লৌহ নীতি। অটো বিসমার্ক ছিলেন একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বাস্তববাদী রাজনীতিবিদ। ব্যক্তিগতভাবে ছিলেন তিনি রক্ষণশীল, অদম্য ইচ্ছা শক্তির অধিকারী। বিসমার্ক বুঝেছিলেন একমাত্র প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য সম্ভব। সেই কারণে তিনি 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন। প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে বিসমার্ক জার্মানির ঐক্য সাধনের
জন্য যে নীতি প্রয়োগ করেন তা লৌহ ও রক্ত নীতি নামে পরিচিত। এই নীতির মূল কথা হলো উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে। বিসমার্ক মনে করতেন একমাত্র যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্ভব। এই জন্য তিনি অল্প সময়ের মধ্যে প্রাশিয়ার বাহিনীকে ইউরোপের অন্যতম সেনাবাহিনীতে পরিণত করেন। প্রাশিয়ার আইনসভায় তিনি ঘোষণা করেন যে গুরুত্বপূর্ণ কাজ বক্তৃতা বা ভোটের দ্বারা হবে না, তা করতে হবে রক্ত ও লৌহ নীতি দিয়ে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি যে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। বিসমার্কের সময় যুদ্ধের পুনরুত্থানের জন্য বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং ডেনমার্ক পরাজিত হয়। গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়া পায় স্লেজুগ ও অস্ট্রিয়া পায় হলস্টেন। অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। গ্যাস্টিনের সন্ধি এমনভাবে করা হয়েছিল যাতে শীঘ্রই অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধে। সেজন্য বিসমার্ক আগাম প্রস্তুত ছিলেন। 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়ার অ্যাডোয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে, ফলে উত্তর ও মধ্য জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর হয়। ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এরপর দক্ষিণ জার্মানি থেকে ফ্রান্সের প্রাধান্য দূর করার জন্য বিসমার্ক 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। সেডানের যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়ে জার্মানি ত্যাগ করে। মূল্যায়ন এইভাবে বিসমার্কের ইতিবাচক নেতৃত্বে জার্মানির রাষ্ট্রীয় ঐক্য সম্পূর্ণ হয়। এই নবগঠিত জার্মানির রাজা হন প্রথম উইলিয়াম। এইরকমভাবে তোমরা সুন্দর করে লিখে নেবে। আশা করি প্রত্যেকটা পয়েন্ট তোমরা সুন্দর করে নোটস করে নিয়েছো। আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।